সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সমাসের ক্লাসের বিস্তারিত শুরু করব। আজকে আমরা সমাসের দুইটা প্রকার শিখব, দ্বন্দ্ব এবং দ্বিগু সমাস। যারা প্রথম ক্লাসটা দেখছিলেন সমাসের প্রাথমিক ধারণার, তাদের কাছে এটা অনেকটাই সহজ মনে হবে, অনেকটাই পান্তা ভাতের মতো। স্যার পান্তা ভাত সহজ কেন? ওই পান্তা ভাত লবণ দিয়েও খাওয়া যায়, পেঁয়াজ দামি জিনিস, পেঁয়াজ খাওয়ার দরকার নেই এখন। লবণ দিয়েও খাওয়া যায়, মরিচ দিয়েও খাওয়া যায়। যখন পেঁয়াজ কম দামি ছিল তখন লবণ, পেঁয়াজ আর মরিচ দিয়ে সেই মজা করে খাওয়া যায়। আবার মাংস দিয়েও খাওয়া যায়, যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। তার মানে সহজ বিষয় এক কথায়। এর জন্য অনেকটা মানুষই বলে কি পান্তা ভাতের মতো সহজ, মানে সহজ, যেভাবে মন চায় এভাবে শিখতে পারবেন। এক নম্বর আছে আমাদের দ্বন্দ্ব সমাস। এক নম্বর কি? দ্বন্দ্ব সমাস। কোনো সমাসেরই সংজ্ঞা মুখস্থ করবেন না ভুলেও। প্রত্যেকটা সমাসের সংজ্ঞা আমাদের ওই কবিতার মধ্যে আছে। যদি কবিতাটা মুখস্থ না থাকে, এখনও কি করতে পারেন, বইটা বের করে কবিতাটা মুখস্থ করে নেন। ওই যে সে, যেটি, যিনি, তিনি থাকলে কর্মধারাই হয়, ওই কথাটা আর কি। যদি মুখস্থ থাকে কবিতাটা, তাহলে প্রত্যেক প্রকার সমাসের সংজ্ঞাই হয়ে গেছে এখানে। ওই কবিতাটা মুখস্থ করা যে কথা, সংজ্ঞা পড়া কি একই কথা। অবশ্যই কবিতাটা মুখস্থ রাখতে হবে। তো এখন আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আসতেছি। সংজ্ঞা মুখস্থ না, বইয়ের মধ্যে দেখবেন দ্বন্দ্ব সমাসের নির্ণয়ের কৌশল আছে। দ্বন্দ্ব সমাসের নির্ণয়ের কৌশল আছে বইয়ের মধ্যে 4টা। সবগুলো পড়ার দরকার নেই। 1 নাম্বার এবং 4 নাম্বার যেটা আছে, 1 নাম্বার এবং 4 নাম্বারটা পড়বেন। আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, বইয়ের মধ্যে বিস্তারিত লেখা আছে। যে 1 নাম্বার আছে দ্বন্দ্ব সমাস নির্ণয়ের ক্ষেত্রে, বইয়ের মধ্যে অবশ্যই নাম্বারিং করা নেই, মানে স্টার দেওয়া আছে, মানে 1 নাম্বার স্টারে যেটা, যে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থ প্রধান। পূর্বপদ ও পরপদ কি? উভয় পদের অর্থ কি? প্রাধান্য পাবে। পূর্বপদ ও পরপদে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। 2 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে যে বেশ বাক্যের সময় ও এবং আর দ্বারা যুক্ত হবে। কি দ্বারা যুক্ত হবে? ও এবং আর দ্বারা যুক্ত হবে। তার মানে দেখেন, পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থ প্রধান, বেশ বাক্যের সময় কি? ও এবং আর দ্বারা যুক্ত হবে। এই কথাটা কিন্তু আমরা আগেই পড়ে আসছিলাম। ওই যে প্রাথমিক ক্লাসের সংজ্ঞাটা, মানে কি অনুশীলন, যখন আমরা টেকনিকটা বলছিলাম যে তৃতীয় পদে বহুব্রীহি আসলে উভয় পদে দ্বন্দ্ব হয়। তার মানে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কোন পদ? উভয় পদ। আর ও এবং আর দ্বারা যুক্ত দ্বন্দ্ব সমাস হয়। এখানে কিসের দ্বারা যুক্ত হচ্ছে? ও এবং আর দ্বারা যুক্ত হবে। এটা হলো দ্বন্দ্ব সমাসের মূল কথা। যদি এই জিনিসটা মাথায় ঢোকাতে পারেন তাহলে দ্বন্দ্ব সমাস শেষ, পর আর কিছু না। দেখেন, যদি বলা হয় ভালো মন্দ, ভালো মন্দ কাকে বোঝাচ্ছে এখানে? ভালোকে নাকি মন্দকে? এখানে দেখেন ভালোকেও বোঝাচ্ছে, মন্দকেও বোঝাচ্ছে। তার মানে দুটাকেই বোঝাচ্ছে না? উভয় পদের অর্থ প্রধান হলে কোন সমাস হয়? দ্বন্দ্ব সমাস। তার মানে ভালো কেউ বোঝাচ্ছে, মন্দকেও বোঝাচ্ছে। যদি বেশ বাক্য করেন তাহলে কি হবে? ভালো ও মন্দ কোন সমাস? দ্বন্দ্ব সমাস। যদি বলা হয় ছেলে মেয়ে, কাকে বোঝাচ্ছে? ছেলেকে নাকি মেয়েকে? ছেলেকে নাকি মেয়েকে বোঝাচ্ছে? দুটাকেই বোঝাচ্ছে। তার মানে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কয়েকটা উদাহরণ আছে, বইটা বের করে দাগ দিয়ে দিতে পারেন ইম্পর্টেন্ট উদাহরণগুলো কয়েকটা। অনেকের কাছে সমস্যা হয় এগুলা। প্রথমে আসি দম্পতি। দম্পতি মানে কাকে বোঝানো হচ্ছে? জায়া ও পতি। জায়া মানে হলো স্ত্রী, তার মানে স্ত্রীকেও বোঝাচ্ছে, পতিকেও বোঝাচ্ছে, মানে স্বামীকেও বোঝাচ্ছে। তার মানে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। যদি বলা হয় অহিনকুল, কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কারণ কি কারণে দেখেন, অহি মানে হলো সাপ, নকুল মানে কি? বেজি। অহিনকুল মানে কাকে বোঝাচ্ছে? সাপকেও বোঝাচ্ছে, বেজিকেও বোঝাচ্ছে। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। বুঝতে পারছি? দেখেন আছে উদাহরণের ক্ষেত্রে ধোঁয়াশা। কি আছে? ধোঁয়াশা। এটা কি? এটা ক্ষেত্রে বলা হচ্ছে ধোঁয়া ও কুয়াশা, দুইটা মিলে একসাথে কি হচ্ছে? ধোঁয়াশা। তার মানে ধোঁয়া ও কুয়াশা সমান কি? ধোঁয়াশা। তার মানে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। যদি বলে সত্যাসত্য, তার মানে সত্য ও অসত্য কাকে বোঝানো হচ্ছে? দ্বন্দ্ব সমাস। আরেকটা উদাহরণ আছে হিতাহিত। হিত ও অহিত। হিত মানে কি? কল্যাণ বা মঙ্গল। বলা হয় জনহিতকর মানে জনকল্যাণকর। তার মানে কাকে বোঝাচ্ছে এখানে? হিত ও অহিত দুইটাকেই বোঝাচ্ছে। তার মানে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। অন্যান্য দ্বন্দ্ব সমাস যেগুলো আছে এগুলো এমনি বোঝা যায়। যেমন যদি বলা হয় আস্তে আস্তে, মানে কি? বা জল স্থল, জলে স্থলে, জলকে বোঝাচ্ছে স্থলকে বোঝাচ্ছে, জলকে বোঝাচ্ছে স্থলকে বোঝাচ্ছে। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। যে মার্কার ডাস্টার, বা যদি বলে বই খাতা বা খাতা কলম, খাতা কলম কাকে বোঝাচ্ছে? খাতাকেও বোঝাচ্ছে, কলমকেও বোঝাচ্ছে। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। যদি নামের ক্ষেত্রে যদি বলা হয় এরকম যে রুবেল আশিক বা আশিক রুবেল, এখানে কাকে বোঝাচ্ছে? আশিককে না রুবেলকে? আশিককেও বোঝাচ্ছে, রুবেলকেও বোঝাচ্ছে। তার মানে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের প্রকার আছে অনেকগুলা। আপনি যদি বই খুলে দেখেন দ্বন্দ্ব সমাসের প্রকার পাবেন 14টা প্রকার আছে।
সবগুলো প্রকার পড়ার দরকার নেই এখানে, জাস্ট এমনি রিডিং পড়ে যাবেন। দেখেন যদি বলা হয় যে আই বে এটা কোন দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব নাকি বিপরীতার্থক নাকি মিলনার্থক? বিপরীতার্থক দ্বন্দ্ব। যদি বলা হয় দয়া মায়া কোন দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব নাকি বিপরীতার্থক দ্বন্দ্ব? দয়া মায়া সমার্থক বোঝাচ্ছে, তার মানে সমার্থক দ্বন্দ্ব। সবগুলো প্রকার পড়ার দরকার নেই। অবশ্যই 14 নম্বর প্রকার যেটা আছে অলুক দ্বন্দ্ব, এটা অবশ্যই পড়তে হবে। অলুক দ্বন্দ্বের সঙ্গে পড়াটা একটু আসি আমরা। প্রাথমিক ক্লাসে আমরা বলছিলাম যে সমাসের সমস্ত পদে বিভক্তির চিহ্ন থাকে এবং বেশবাক্যের সময় বিভক্তির চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাই অলুক সমাস। আমি আবার বলতেছি, অলুক আমাদের 3টা সমাসের ক্ষেত্রে লাগবে, তৎপুরুষের, দ্বন্দ্বে এবং কি বহুব্রীহিতে। যে বহু মানে কি অলুক মানেই যে সমাসের সমস্ত পদে বিভক্তির চিহ্ন থাকে এবং বেশবাক্যের সময় বিভক্তির চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাই কোন সমাস? অলুক, নট অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কিন্তু বলিনি আমি, কি বলছি? অলুক সমাস। যার কারণে আমরা কবিতার ক্ষেত্রে বলছিলাম যে বিভক্তির চিহ্ন লুপ পেলে তৎপুরুষ হয়, না পেলে কি অলুক সমাস কয়। এখন দেখি অলুক দ্বন্দ্ব কোনটা। আচ্ছা, প্রথমেই খেয়াল করবেন আপনি দ্বন্দ্ব কিনা। দেখেন যদি বলা হয় দেশে বিদেশে, দেশে বিদেশে, এখানে কাকে বোঝাচ্ছে? দেশকে নাকি বিদেশকে? এখানে দেশকেও বোঝাচ্ছে, বিদেশকেও বোঝাচ্ছে, তার মানে দ্বন্দ্ব সমাস। প্রাথমিক ধারণা দেখেন শেষ। এখন দেখেন দেশে এ বিভক্তি চিহ্ন আছে না, বিদেশে এ চিহ্ন তো আছে নাকি? এখন দেখেন আপনি বেশ বাক্য করেন কি হবে? দেশে ও বিদেশে, তার মানে দেখেন কোনো বিভক্তি কোনো চিহ্ন পরিবর্তন হচ্ছে, তার মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে কোন দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। দেখেন যদি বলা হয় জলে স্থলে, জলে স্থলে, আগে আপনি চিন্তা করবেন দ্বন্দ্ব সমাস কিনা। দেখেন তো এখানে কাকে বোঝাচ্ছে, জলকে নাকি স্থলকে? এখানে জলকেও বোঝাচ্ছে, স্থলকেও বোঝাচ্ছে, তার মানে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এখন আমরা খেয়াল করি অলুক কিনা। দেখেন তো জলে এ বিভক্তি চিহ্ন আছে না, স্থলে এ চিহ্ন আছে, তার মানে দেখেন এখানে জলকেও বোঝাচ্ছে, স্থলকেও বোঝাচ্ছে, আবার কি আছে? বিভক্তির চিহ্ন আছে, তার মানে কি হতে পারে? অলুক হতে পারে। বেশ ব্যাখ্যা করেন জলে ও স্থলে, তার মানে বিভক্তির চিহ্ন পরিবর্তন হচ্ছে? কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে কোন দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। দেখেন যদি বলা হয় ছেলে মেয়ে, ছেলে মেয়ে, এখানে কাকে বোঝাচ্ছে? ছেলেকে না মেয়েকে? উভয়কে বোঝাচ্ছে। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কিন্তু দেখেন তো এটা অলুক দ্বন্দ্ব কিনা? না, এটা চিন্তা করা যাবে না, এটা অলুক দ্বন্দ্ব না। আপনি বলতে পারেন স্যার এটা তো মধ্যে এ আছে, এখানেও এ, এখানেও এ। দেখেন বিভক্তি কখনোই শব্দাংশের সাথে যুক্ত হয় না, সবসময় কার সাথে যুক্ত হয়? শব্দের সাথে যুক্ত হয়। দেখেন এখানে আপনি সেল এটা বাদ দেন, সেল, সেল বলতে কোনো শব্দ আছে? মেয়ের এ বাদ দেন, মেয়েও, সেলো মেয়েও কোনো শব্দ আছে নাকি? তার মানে এটা শব্দ, এটা কি হয় নাই? অলুক হবে না। এখন দেখেন আপনি বিদেশের, দেশের এ বাদ দেন, দেশ বলতে শব্দ আছে না, বিদেশের এ বাদ দেন, শব্দ আছে, তার মানে এটা আমাদের বিভক্তির চিহ্ন, তার মানে কি এটা অলুক দ্বন্দ্ব, কিন্তু এটা কি না? অলুক দ্বন্দ্ব না, তার মানে সাধারণ দ্বন্দ্ব, বা যদি আপনি প্রকার হিসেবে আনসার করেন সমার্থক দ্বন্দ্ব। প্রকারগুলা লিখিতর ক্ষেত্রে কখনোই আনসার করতে হয় না, কিন্তু লিখিতর ক্ষেত্রে অবশ্যই এসএসসি বলেন বা জব সেক্টরের লিখিত পরীক্ষার ক্ষেত্রে যখন আপনি দ্বন্দ্ব সমাস লিখবেন, কোনটা কোন দ্বন্দ্ব, সমার্থক নাকি বিপরীতার্থক, এগুলো লেখার দরকার নাই। কিন্তু অলুক দ্বন্দ্ব যেটা আছে এটা অবশ্যই আপনার কি করতে হবে? প্রকার হিসেবে লিখতে হবে এটা অলুক দ্বন্দ্ব কিনা। আশা করি দ্বন্দ্ব সমাসে কোনো কি নাই, সমস্যা নেই। তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা কি করতে পারবো? দ্বন্দ্ব সমাসের সমস্যা থাকলে এটা আবার বলে দিতে পারবো। আমরা বলছিলাম আজকের ক্লাসে আমরা 2টা সমাস শিখবো, একটা হলো দ্বন্দ্ব, একটা কি? দ্বিগু সমাস। 1 নম্বরটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে নাকি? 2 নম্বর আছে কি? দ্বিগু সমাস। 2 নম্বরে দ্বিগু সমাস। দেখেন তো এটা কি দ্বিগু না দ্বিবিগু? দ্বিগু নাকি? স্যার দ্বিবিগু বললেন কেন? কারণ ওই যে বহুফলা আছে যে, তার মানে শব্দের শুরুতে বহুফলা ব্যবহার হলে কি হয় না, কখনোই উচ্চারণ হয় না। আচ্ছা, দ্বিগু সমাস। দ্বিগু সমাসের প্রাথমিক কথা আমরা প্রথম ক্লাসে বলে আসছি, তারপরে এখানে আবারও বলতেছি, বারবার বলতেছি, সমাসের কখনোই সংজ্ঞা মুখস্থ করবেন না। সংজ্ঞা মুখস্থ করছেন তো সমাস শিখতে 30 বছর লাগবে। নির্ণয়ের কৌশলগুলো দেখবেন। দ্বিগু সমাসের নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কৌশল আছে মূলত 3টাই মূলত বেশি আসে। দ্বিগু সমাসের প্রথম যে নির্ণয়ের কৌশল যেটা আছে, আমি যেগুলো বলবো সবগুলোই নির্ণয়ের কৌশল বা চিনার উপায়। নির্ণয়ের কৌশল 1 নম্বর আছে পূর্বপদ সংখ্যাবাচক। 1 নম্বরে কি? পূর্বপদ সংখ্যাবাচক। এখন অনেক স্টুডেন্ট আছে যে দ্বিগু সমাস মানেই ভাবে কি পূর্বপদ সংখ্যাবাচক, যে পূর্বপদ সংখ্যাবাচক হইলে দ্বিগু সমাস।
যে এই চিন্তাটা মাথায় রাখবে তার জন্য 100% ভুল চিন্তা এটা, যে সংখ্যা থাকলেই দ্বিগু সমাস হয় না। দ্বিগুর জন্য শর্ত আছে আলাদা। দ্বিগুর জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত আছে আমাদের। প্রথম শর্তটা কি? পূর্বপদ সংখ্যাবাচক। কি শর্ত? পূর্বপদ সংখ্যাবাচক। এটা আমরা সবাই জানি, যে দ্বিগু সমাস একদিন পড়ছে সেও জানে যে দ্বিগু সমাস মানে কি? পূর্বপদ সংখ্যাবাচক। 2 নম্বর কি আছে আমাদের? শুধু একটা শর্ত থাকলে হবে না, 3টা শর্ত থাকতে হবে। পরপদের অর্থ প্রধান। কোন পদের অর্থ প্রধান? পরপদের অর্থ প্রধান। তার মানে এক কথায় পূর্বপদ সংখ্যাবাচক কোন পদের অর্থ প্রধান? পরপদের অর্থ প্রধান। 3 নম্বর আছে আমাদের সমাহার বা মিলন অর্থ বোঝাবে। সমাহার বা কি? মিলনার্থ। সমাহার বা কি বোঝাবে? মিলনার্থ বোঝাবে। যদি এই 3টা বৈশিষ্ট্য কোনো সমস্ত পদে থাকে সেটা সমাস হবে, অন্যথায় কি হবে না? সমাস হবে না। দেখেন আমরা সবচেয়ে সহজ উদাহরণ যেটা সবাই জানে, এই উদাহরণটা একটু খেয়াল করি। চৌরাস্তা। কি আছে? চৌরাস্তা। এখন চৌরাস্তা মানে কাকে বোঝায়? রাস্তাকে বোঝায়। পূর্বপদ সংখ্যা আছে নাকি? এখন দেখেন 4টা রাস্তা যদি একসাথে এরকম করে যায়, এটা কি চৌরাস্তা বলা হয়? চৌরাস্তা কাকে বলা হয়? যেখানে যে 4টা রাস্তার যেটা মিলন হয় সেটা কি বলা হয়? চৌরাস্তা বলা হয়। তার মানে কি বোঝাচ্ছে? সমাহার বা মিলন বোঝাচ্ছে। তার মানে কোন সমাস? দ্বিগু সমাস নাকি? দেখেন আমি আর কয়েকটা উদাহরণ আসতেছি। 3টা বৈশিষ্ট্য একটু মাথায় রাখেন, যে পূর্বপদ সংখ্যাবাচক, পরপদের অর্থ প্রধান, সমাহার বা কি বোঝাবে? মিলন অর্থ বোঝাবে। দেখেন যদি বলা হয় ত্রিমোহনী। ত্রিমোহনী। ত্রি মানে কি? 3। শব্দের শুরুতে সংখ্যা আছে। এখন কাকে বোঝাচ্ছে? মোহনা মানে মিলনস্থলকে বোঝানো হচ্ছে। ওই 3টা নদীর মোহনা যেখানে কি হয়? মিলন হয়, সেটা কি বলা হয়? ত্রিমোহনী বলা হয়। দেখেন যদি বলা হয় সপ্তাহ। কি বলা হয়? সপ্তাহ। সপ্তাহ মানে কি? 7। অহ মানে দিন। এখন সংখ্যাও আছে, দিনকে বোঝাচ্ছে। 7টা দিনকে আমরা একসাথে কি বলি? সপ্তাহ বলি। তার মানে কোন সমাস? দ্বিগু সমাস। যদি বলা হয় নবরত্ন। নব মানে কি? 9। ওই 9টা রত্ন মিলনকে কি বলা হয়? নবরত্ন বলা হয়। এখন স্যার 9টা রত্ন কি কি? 9টা হচ্ছে আমলকি, হর্তকি, বয়রা, এগুলো একসাথে মিলে কি হয়? নবরত্ন হয়। যদি না চিনেন, দোকানে গিয়ে 4 টাকা দিয়ে একটা নবরত্ন গ্যাস তেল কিনবেন, দেখবেন ওইটার মধ্যে কি আছে? নবরত্নের ছবিগুলো দেওয়া আছে। দেখেন আবার দ্বিগু হবে না কোনটা, খেয়াল করি একটু। দেখেন যদি বলা হয় 10 হাতি। 10 হাতি, এটা কি দ্বিগু সমাস? সংখ্যা আছে, দ্বিগু না। কারণ কমন সেন্সে চিন্তা করেন, প্রথম বৈশিষ্ট্য তো আছে এখানে। এখন 10টা হাতের কি মিলন হয়? আমাদের 2টা হাতের মিলন হয় না, তখন এরকম করে কতক্ষণ থাকতে পারবেন? 10টা হাতের যেহেতু মিলন হয় না, তার মানে 10টা মানে কি? সরি, আমাদের 2টা হাতের যেহেতু কি হয় না? মিলন হয় না। 10টা হাতে মিলন আবার কেমনে হয়? তার মানে এখানে 10টা হাতে মিলন বোঝাচ্ছে না, এই কারণে কোন সমাস না? দ্বিগু সমাস না। তার মানে এখানে 10টা হাত যার আছে, কার 10টা হাত আছে? দুর্গার 10 হাত আছে। তার মানে এখানে কাকে বোঝাচ্ছে? তৃতীয় আরেকটা পদ, বহুব্রী সমাস। দেখেন যদি বলা হয় তে পায়া। তে পায়া। এখন তে মানে হলো 3, শব্দ শুরুতে সংখ্যা আছে, দ্বিগু সমাস হবে? দ্বিগু হবে না। কারণ কি জন্য? তে পায়া। এখন 3 তো আছে, পাকে বোঝাচ্ছে। এখন পরপদকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না বুঝেন না আপনি। তাহলে কি চিন্তা করবেন যে সমাহার বোঝায় কিনা? আমাদের 2টা পারই মিলন হয় না, এখন 3টা পার কি মিলন হবে? আমাদের 2টা পায়ে কি বস্তা দৌড়তে দেখছেন মনে হয়? বস্তা দৌড়ের মধ্যে 2 পা দিয়ে কি একসাথে করে দৌড় দেওয়া যায় না? আর 3টা পার কি মিলন হয়? তাহলে দেখেন এখানে 3কে বোঝাচ্ছে না, পাকেও বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে? অন্য একটা পদকে বোঝাচ্ছে। যার কারণে কোন সমাস না এটা? দ্বিগু সমাস না। এগুলো কোন সমাস? এটা আমরা বহুব্রীর মধ্যে বিস্তারিত বুঝতে পারবো। কারণ এখানে 3 পা, তে কেউ বোঝাচ্ছে না, পাকেও বোঝাচ্ছে না। ওই 3 পা আছে যার, ওই যে টি টেবিল, ডাইনিং টেবিল যেগুলো আছে ওইগুলোকে বোঝাচ্ছে। যার কারণে কোন সমাস? বহুব্রী সমাস। অর্থাৎ দ্বিগু সমাসের জন্য 3টা কৌশলই যথেষ্ট। পূর্বপদ সংখ্যাবাচক, পরপদের অর্থ প্রধান, সমাহার বা কি বোঝাবে? মিলন অর্থ বোঝাবে। এছাড়াও আরেকটা টিকটিক মনে রাখতে পারেন, এটা এসএসসি পরীক্ষার ক্ষেত্রে বা নৈবিত্তিকে আসতে পারে এমনি, যে দ্বিগু সমাসের সমস্ত পদটি কি হয়? দ্বিগু সমাসের সমস্ত পদটি বিশেষ্য হয়। যেমন দেখেন চৌরাস্তা, ত্রিমোহনী, অষ্টধাতু, নবরত্ন, তে মাথা, সবগুলো কি হয়? বিশেষ্য বোঝায়। কিন্তু এটা দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন না। জাস্ট মনে রাখবেন পূর্বপদ সংখ্যাবাচক, পরপদের অর্থ প্রধান, সমাহার বা কি বোঝাবে? মিলন অর্থ বোঝাবে। আজকে এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে তৎপুরুষ সমাস সম্পর্কে ক্লাস করব। আল্লাহ হাফেজ।